আভিজাত্য, আধুনিকতা আর শুদ্ধ সুরের এক অনন্য মেলবন্ধনে মেরিল সিলামস অফ বার্ন নিবেদিত যমুনার নিমন্ত্রণের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রক্তে যার সুরের আদিগন্ত ধারা, উত্তরাধিকার সূত্রে যার কাঁধে জড়িয়ে আছে বাংলা চলচ্চিত্র ও সঙ্গীতের এক সুবিশাল সাম্রাজ্যের ইতিহাস। তিনি নিজেই নিজের প্রতিভায় এক অনন্য অগ্নিস্ফুলিঙ্গ। ৯০-এর দশকের অবাধ্য প্রেম, তারুণ্যের উন্মাদনা আর প্লেব্যাকের একচ্ছত্র জাদুতে যিনি আপামর বাঙালির মন জয় করে নিয়েছিলেন, আজ আমাদের এই আভিজাত্যের আঙিনায় আমন্ত্রণ রক্ষা করতে এসেছেন সেই তুমুল জনপ্রিয় ভার্সেটাইল শিল্পী। তিনি আমাদের সবার প্রিয় এবং স্বনামধন্য সুরের বরপুত্র খান আসিফুর রহমান আগুন। শুভ আপনাকে স্বাগত এবং সেই সাথে ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া, কেমন আছিস? চমৎকার, আপনি কেমন আছেন? ভালো। আপনার সাথে গল্প হবে, আপনার জীবনের যাত্রার কিছু গল্প তো শুনবো এবং শ্রদ্ধেয় স্যার ম্যাডামের স্মৃতি কিছু জানুন আপনার কাছ থেকে আমরা শুনবো। তবে তার আগে আপনার উপর একটা ছোট্ট উপস্থাপন আমাদের আছে, তা আমরা একটু দেখে নিই। ওকে। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস লিখতে গেলে যে নামটি বাদ দিয়ে কোনোভাবেই দেশীয় চলচ্চিত্রের ইতিহাস লেখা সম্ভব নয়, তিনি খান আতাউর রহমান। অসামান্য প্রতিভাধর এই ব্যক্তিত্ব এদেশের চলচ্চিত্র ও সঙ্গীতকে দুহাত ভরে দিয়েছেন। দেশ তখন মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলো শুরুর অপেক্ষায়। এমন পরিস্থিতিতে খান আতাউর রহমান এবং আধুনিক বাংলা গানের কালজয়ী শিল্পী নীলুফার ইয়াসমিন দম্পতির ঘর আলো করে ১৯৭১ সালের ৯ ফেব্রুয়ারি ঢাকার এলিফ্যান্ট রোডের পলিক্লিনিকে জন্ম নিল ফুটফুটে এক পুত্র সন্তান। মুক্তিযুদ্ধের ডামাডোল বেজে ওঠার উত্তাল সময়ে জন্ম নেওয়ার কারণেই হোক কিংবা সদ্য ভূমিষ্ঠ সন্তানের প্রতিভার অগ্নিপিণ্ড দূরদর্শী পিতা খান আতাউর রহমান আঁচ করতে পেরে ফুটফুটে সন্তানের নাম রাখলেন আগুন। পুরো নাম খান আসিফুর রহমান আগুন। শৈশবের ডানপিটে দুরন্ত আগুন পড়াশোনা করেছেন ইউল্যাব স্কুল এবং উদয়ন স্কুলে। বিখ্যাত বাবা মায়ের সন্তান হওয়া এবং এমন একটি বনেদি সাংস্কৃতিক পরিবারে জন্ম নেওয়ার সুবাদে শৈশব থেকেই দেশের প্রথিতযশা সমস্ত সাংস্কৃতিক ব্যক্তিদের স্নেহে ধন্যে সন্তান হিসেবে বেড়ে ওঠেন আগুন। মাত্র ৭ বছর বয়সেই বাবা খান আতাউর রহমান আগুনকে গিটার কিনে দেন। সেই থেকেই গিটারের সাথে সখ্যতা, গিটারকে আঁকড়ে ধরেই সঙ্গীতে পথ চলা। সচরাচর বিখ্যাত বাবা মায়েদের সন্তানদের প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে নানা ধরনের সামাজিক এবং পারিবারিক এক ধরনের চাপ থাকে। উদারমনা খান আতা এবং নীলুফার ইয়াসমিন দম্পতি আগুনকে সবসময়ই সেই বাস্তবতার বাইরে মুক্তভাবে বড় করেছেন। সে কারণেই পেশা নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা না থাকলেও সঙ্গীতের অবিরাম ধারা যার রক্তের প্রতিটি কণায় প্রবাহিত, তিনি সঙ্গীতাঙ্গনে বিচরণ করবেন সেটিই প্রত্যাশিত। ১৯৮৭ সাল থেকে তার লেখালেখির অভ্যাস শুরু হয়। এসএসসি পাশ করার পরেই বন্ধুদের নিয়ে গড়ে তোলেন সাডেন নামে একটি ব্যান্ড দল। ১৯৯০ সালে সাডেন ব্যান্ড থেকে অচেনা শিরোনামে প্রথম অ্যালবাম বের হয়। পরবর্তীতে চলচ্চিত্রের গানে তুমুল ব্যস্ততার কারণে সাডেন ব্যান্ড থেকে তিনি সরে দাঁড়ান। ১৯৯২ সালে প্রখ্যাত সুরকার আলম খানের হাত ধরে রায়হান মুজিব পরিচালিত প্রেম প্রীতি চলচ্চিত্রের মাধ্যমে তার প্লেব্যাকের যাত্রা শুরু হলেও প্লেব্যাকে মুক্তিপ্রাপ্ত তার প্রথম চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামত। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাতারাতি তারকা বনে যান সঙ্গীত শিল্পী আগুন। বিখ্যাত বাবা মায়ের সন্তান হওয়া সত্ত্বেও শিল্পী হিসেবে স্বনামে প্রতিষ্ঠিত হন। অকাল প্রয়াত নায়ক সালমান শাহর লিপে আগুনের গাওয়া সর্বাধিক গান জনপ্রিয়তা পায়। একটা সময় সালমান শাহর লিপে কোনো গান মানেই অবধারিত শিল্পী হিসেবে আগুনকেই বিবেচনা করা হতো। শুধুমাত্র সালমান শাহই নন, ঢাকাই সিনেমার অন্যান্য উল্লেখযোগ্য নায়কদের কণ্ঠেও আগুনের গাওয়া অসংখ্য গান জনপ্রিয়তা পায়। ভার্সেটাইল গায়কের দক্ষতা গুণে প্লেব্যাকে অন্যতম অপরিহার্য শিল্পী হিসেবে আগুন নিজেকে প্রতিষ্ঠিত করেন। দেশের বরেণ্য সকল গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীদের সাথেই তিনি সমান তালে কাজ করেছেন। চলচ্চিত্রের গানের বাইরেও অডিও গানে বিশেষ জায়গা দখল করে নেন আগুন। তার নিজের লেখা এবং প্রখ্যাত ব্যান্ড তারকা আয়ুব বাচ্চুর সুরে আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয় গানটি তাকে অডিও জগতে শক্ত অবস্থান তৈরি করে দেয়। আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়। চলচ্চিত্রে সঙ্গীত শিল্পী আগুনের গাওয়া জনপ্রিয় গানের মধ্যে ও আমার বন্ধু গো, বাবা বলে ছেলে নাম করবে, একা আছি তো কি হয়েছে, এখন তো সময় ভালোবাসার, ৭১-এর মা জননী, প্রেম প্রীতি আর ভালোবাসা, পৃথিবীতে সুখ বলে যদি কিছু, এই গানগুলো এখনো সমান তালে জনপ্রিয়। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে। বাবা খান আতাউর রহমানের মতোই সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে বিচরণ করেছেন আগুন। অভিনয় করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্রে এবং অসংখ্য টেলিভিশন নাটকেও। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান নির্মাণেও আগুন তার মুনশিয়ানার স্বাক্ষর রেখেছেন।
বরেণ্য এই সঙ্গীত শিল্পীর প্রতি যমুনা টেলিভিশনের শ্রদ্ধা এবং ভালোবাসা। যে চমৎকার মানুষের উপরে উপস্থাপনা দেখলেন, তার কথাগুলো আপনাদের আজ শোনাতে চাই। আগুন ভাই, প্রথমেই একটা খুব স্বাভাবিক প্রশ্ন। উত্তাল 1971, 9 ফেব্রুয়ারি, পলিক্লিনিকে যার জন্ম, সে মানুষটি আগুন নামে পরিচিতি পেল। নামের পিছনের গল্পটা কি? আমার বাবা খানাতা শিল্পী, তো চোখের সামনে যাই দেখেন ওইটাকে মেন্টালি প্রজেক্ট করার চেষ্টা করেন। তো 71-এ আমি হওয়ার পরে দেশে তো তখন অস্থির অবস্থা একেবারে। সেই অস্থির অবস্থার কারণে, যুদ্ধের কারণে দেশে জ্বলছে আগুন। তো বাস আব্বাও ভাবলো যে ছেলের নাম হোক আগুন। এই আগুনের প্রভাব কি পড়েছে নামের উপর? বন্ধু বান্ধব কি বলে? নামের প্রভাব পড়েছে। একদিন ঘুম থেকে উঠে দেখি কয়লা আগুন ধরে গেছে। তো আমাকে অনেকে বলেছে নামের আসর আছে কিন্তু আবার, হ্যাঁ। তো ঘুম থেকে উঠেছি গরমে, ঘুরে দেখি যে হ্যাঙ্গারের উপরে শার্ট রেখেছিলাম, সেই শার্ট কয়লের উপরে পড়েছে, ঘরে আগুন লাগার অবস্থা হয়েছে প্রায়। কোনো মতে জানে বেঁচেছি। বাহ, যাক, সে যাত্রায় রক্ষা হয়েছে। খান আতাউর রহমান এবং একই সাথে নীলুফার ইসমিন, দুজন দিকপাল আমাদের Of course. এই ইন্ডাস্ট্রির। তাদের সন্তান হিসেবে বড় হওয়া কতখানি চাপের? না, আসলে চাপ আমার উপর এই চাপটা পড়েনি। বিকজ আমি যখন 19 বছর বয়সে আমার অ্যালবাম রিলিজ হয়, সাদেনের অ্যালবাম প্রথম অচেনা, দ্যাট ওয়াজ এ সুপার হিট অ্যালবাম। তো সেই সময় বিভাগীয় শহরগুলোতে আমরা একেবারে ছড়িয়ে পড়েছি। তখন কেউ জানতো না কিন্তু যে আগুন খানাতার ছেলে। জানতো যে আগুন একটা এসছে, মানে যাই হোক, মানে ভালো খেল দেখাচ্ছে। তো 93 সালে যখন কেয়ামত রিলিজ হয়, তখন সবাই জানলো যে আতা ভাইয়ের ছোট ছেলেটা ইন্ডাস্ট্রিতে পা রেখেছে। 93 পর্যন্ত কেউ জানেন না? না না, আচ্ছা। 90s পর্যন্ত আমাদের একেবারে ঘরের মানুষগুলো জানে, কিন্তু আপামর জনসাধারণ জানতো না যে আমি খানাতা সাহেবের ছেলে। এই ঘরের মানুষগুলোর কথাই বলতে চাই। আপনি আপনার ড্রয়িং রুমে যাদের দেখেছেন, আমাদের ইন্ডাস্ট্রি তারা শেপ দিয়েছেন। অবশ্যই। স্বাধীনতোত্তর বাংলাদেশের কথাই যদি বলি, শুধুমাত্র আমাদের এই সঙ্গীত অঙ্গনকে যারা শুধরে দিয়েছেন, সামলে নিয়েছেন, দিক দেখিয়েছেন, তাদেরকে আপনি ড্রয়িং রুমে দেখেছেন? হ্যাঁ, একেবারে আমাদের ড্রয়িং রুমটা ছিল একটা মিলন মেলার মতন। বিরাট ড্রয়িং রুম ছিল আমাদের, মোহাম্মদপুরে আমি তখন থাকি। তো সেখানে রাত্রেবেলায় স্টুডিওর কাজ শেষ করা কিংবা এফডিসির কাজ শেষ করা, এই কাজগুলো শেষ করে এই স্টাররা আসতেন আমার বাসায় তো না, আব্বার বাসায় গল্প করতে। কেউ ইমতিয়াজ বুলবুল চাচা গিটার বাজাচ্ছে, আমির হোসেন বাবু ডান্স ডিরেক্টর হয়তো বুট পরে নাচছে সেখানে, সুজয় শ্যাম সেখানে বলছে আদা ভাই ওই গানটা শোনান। এই জিনিসগুলো হচ্ছে আমাদের বাসায়। কবরী আন্টি, শাবানা আন্টি, এনারা তো বাসায় আসতেনি। তো এই মিলন মেলার মধ্যে বড় হয়ে আমার অসুবিধাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে নিজে যখন পপুলার হয়েছি, সেটার আলাদা কোনো স্বাদ আমার কাছে আর ছিল না। জিনিসটা মানে খুব ইজি আমার কাছে। সেক্ষেত্রে কি এটা খানিকটা কমফোর্টেবল আপনার জন্য ছিল? কারণ এই চেনা চেহারাগুলোই তো আপনি প্রতিদিন দেখছেন, দেখতে দেখতে বড় হচ্ছেন, কাজও তাদের সাথে করতে গেছেন। একটা পরিবারের ছায়া কি বোধ হতো কিনা? নিশ্চয়ই। বিকজ আমার সাথে যারাই ইন্ডাস্ট্রির আমাকে যখন পেয়েছেন, তারা তো আতা ভাইয়ের ছেলে হিসেবে আমাকে এক আদর করতেনি, আতা ভাই এবং নীলুফার ইয়াসমিনের ছেলে হিসেবে। কিন্তু একটা ব্যাপার একটু মাথায় রাখা ভালো, আতা ভাই এর ছেলে আর নীলুফার ইয়াসমিনের ছেলে যাই হই না কেন, ঘটের মধ্যে যদি জিনিস না থাকে, ওই একটা দুইটা সিনেমা পর্যন্ত এটা সম্ভব। এই নেপোটিজম বেশি দূর যায় না আসলে। একদম। এটা ট্রু। আপনার শুরুটা হয়েছিল, যদি ভুল না করি, স্যার আপনাকে একটা গিটার কিনে দিয়েছিলেন আপনার 7ম জন্মদিন, তাই কি? আমার 7ম জন্মদিন, আমি তখন 7-এ পড়ি। ক্লাস 7-এ পড়েন আপনি? পড়ি তখন, আচ্ছা, 7 তখন হ্যাঁ। কি গিটার ছিল? ওটা একটা সুরশ্রী একটা দোকান ছিল, এখনো আছে মনে হয়। ওখান থেকে আমার আব্বা আমাকে একটা গিটার কিনে দিল 850 টাকা দিয়ে। সেই গিটারটা আমার কাছে অনেকদিন ছিল। সেই গিটারটাকে আমি আবার ইম্প্রোভাইজ করেছিলাম। ওখানে অ্যাকোস্টিক গিটার ছিল, সেটার মধ্যে পিক আপ লাগিয়েছিলাম এবং মানে দারুণ সেই সময়কার প্রথম গিটার। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে এই গিটারটা আমার কাছ থেকে কখন, কোথায়, কিভাবে নাই হয়ে গেল, এটা একদম আই ফরগট এভরিথিং। এই গিটারটা আমার কাছে নাই, কালেকশনে নেই? না। ওই গিটারটা দিয়েই তো শুরু? ওই গিটারটা দিয়েই শুরু। গিটার পাওয়ার পরে কি এটা ফিল হলো যে না, আমি গানের দিকে পা বাড়াতে? না, ততদিনে মানে শুরু হয়ে গেছে ঘরের মধ্যে, অ্যাম্পলিফায়ার নিয়ে শুরু হয়ে গেছে, মানে ধুমধাম বাজানো শুরু হয়েছে, ধার করে গিটার আনা শুরু হয়ে গেছে। তো
তো ওই দেখেই আব্বা আমাকে গিটারটা কিনে দিয়েছিল, যে ধার করার দরকার কি, ছেলে যেহেতু আমার লাইনেই হাঁটছে, তো দেই ওকে কিনে একটা গিটার। এই যে বললেন ধার করে গিটার নিয়ে বাজাচ্ছি, কারা ছিল তখন সেই সময় আপনার পরিমণ্ডলে, কারা ছিল? আরে বাপরে, আমার পরিমণ্ডলে সেই সময় আমি পেয়েছিলাম নিলয়দা, টুলু ভাই। সেই সময় তো আমি আর পপুলার না। আমি যখন পপুলার হয়েছি সেটা হয়েছে কলেজ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি আমি। তখন আমার অ্যালবাম রিলিজ হয়ে গেছে। তখন পেয়েছি সব মানে বাঘা বাঘা মানুষগুলোকে, বাচ্চু ভাই, খালেদ ভাই, টুলু ভাই, নিলয়দা, কে না, জেমস ভাই। সাডেনের শুরুটা তাহলে কি ওই সময়টাতেই? সাডেনের শুরু ওই সময়, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। সাডেনের প্রথম অ্যালবাম রিলিজ হয় 90-তে। সাডেন নিয়ে আমার একটা অদ্ভুত গল্প আছে। সেটা হচ্ছে সাডেন ব্যান্ডটার রেকর্ডিং হয়েছিল আমাদের স্টুডিওতে, শ্রুতি স্টুডিওতে। সেই স্টুডিওতে তো আব্বার। তো এখন আমাদের রেকর্ডিং শেষের দিকে বিল এসছে 12,500 টাকা। সেই 89-এ 12,500 টাকা কিন্তু অনেক টাকা। তো আমি গিয়ে আব্বাকে বললাম যে আব্বা, স্টুডিও তোমার, মানে স্টুডিও তো আমাদের, এই স্টুডিওতে আবার আমাদের বিল দিতে হবে আব্বা। আমার স্টুডিওতে আমি বিল দিব? আমার স্টুডিওতে আমি বিল দিব। তো খানাতে সাহেব তার ম্যানেজারকে দিয়ে বলিয়ে পাঠিয়েছিলেন যে ওদেরকে বড় বিলটা দিতে। আচ্ছা, আমি একটু আপসেট। পরে তো তখন আর ইয়াং বয়স, আর কি এত মাথায় থাকে। টাকা পয়সা আমরা দিয়ে দিলাম, এক একজনের ভাগে পড়লো 2,500 টাকা করে। আমরা 5 জন মেম্বার দিলাম। অ্যালবাম রিলিজ, সুপার হিট। আব্বা একদিন আমাকে অফিসে ডাকলেন। এটা বললে আমার খুব আব্বার কথা মনে হয়। ডেকে বললেন যে আগুন, অ্যালবাম কিন্তু হিট করে গেছে, যে আগুন সেদিন 12,500 টাকা তোদের থেকে কেন নিয়েছিলাম জানিস? আমি বললাম কেন আব্বা? বললো যে বড় হয়ে যেন বলতে পারিস যে নিজের টাকায় বড় হয়েছি। হ্যাঁ, কি ভিশন! এটা ভাবা যায়? একটা মানুষ বলছে যে বড় হয়ে এই কথাটা তোকে অনেকে বলবে যে তুই তো খানাতার ছেলে, তুই তো মানে অনেক ফ্যাসিলিটি পেয়েছিস, কিন্তু তুই তখন এটা বলতে পারবি যে না, আমাদের টাকায় বড় হয়েছে। দিস ওয়াজ খানাতা, আর দিস ওয়াজ সাডেন। This is why he is a legend. This is why we look up to him, and he is an institution himself. ওরে বাপ রে বাপ, মারাত্মক ব্যাপার। আপনাকে আপ্লুত করার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। না, উৎসবের এই সময়টা এটা গর্বের, এটা আমার চোখেও পানি এনেছে। ওরে দারুণ বাবা ব্যাপার সন্তানকে যে লেসনটা দিলেন, এর চেয়ে চমৎকার লেসন একটা সন্তানের জন্য খানাটা তো সুপার জিনিস একটা আসলে। আর নীলুফার ইয়াসমিন হচ্ছে ডিসিপ্লিন। আমরা এই গল্পে ফিরবো, তবে তার আগে একটা বিরতিতে আমাদের যেতে হবে। মেরিল সিরাম সোববার নিবেদিত যমুনার নিমন্ত্রণ এই পর্যায়ে ছোট একটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি। স্টে টিউনড। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন। দেখছেন মেরিল সিরাম সোববার নিবেদিত যমুনা নিমন্ত্রণের এই বিশেষ আয়োজন। আমাদের সাথে আজ আছেন খান আসিফুর রহমান আগুন, যার সাথে গল্প চলছিল। আর একবার আড্ডায় ফিরতে চাই। সাডেনের গান করছেন, অ্যালবাম সুপার হিট, তারপরে প্লেব্যাকের ডাক পড়লো। প্রথমে এই ট্রানজিশনটা কিভাবে হলো? টেলিভিশনে আমার একটা সোলো অ্যালবামের গান গেল। গানটা ছিল বাংলা মা ইন্টেনশন। আচ্ছা, এই গান শুনে আলম খান বলল এই ছেলেটা কে, এত ভার্সাটাইল। তখন আরমান খান আছেন আলম চাচার ছেলে, বলল আব্বা এ তো আগুন ভাই, ফিল্মে লাগাও। এই আলম চাচার ফোন আমার বাসায়। আম্মার সাথে কথা, পরে জানলাম এগুলো। আম্মাকে উনি ফোনে বললেন, ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি আপনাদের পোলাটার এবার আমগো দিয়ে দেন। কি সুন্দর না অ্যাপ্রোচটা, কি আপন যে আমাদের দিয়ে দেন। আম্মা বলেছে আপনাদের তো ছেলে নিয়ে যান। তো আলম খান দেন ওরে, কথা বলি। এই কথা বললাম, চাচা আসসালামু আলাইকুম। ও কি চাচা ফিল্মে গান গাইবা? আমি তো আকাশ থেকে পড়েছি। বিকজ 90-তে তোর ফিল্ম মিডিয়া হচ্ছে অন্যান্য ক্যাসেট, সিডি, অমুক তমুক যদি এইখানে থাকে, ফিল্ম ছিল এইখানে। মানে ধরা যায় না, ছোঁয়া যায় না। ওরে বাপ রে বাপ, 1200 সিনেমা হল, বছরে 150 ছবি রিলিজ হচ্ছে, কি রমরমা। সেই ইন্ডাস্ট্রিতে বলে আমার মতো একটা পিচি ছেলে কাজ করবে? তা আমি বললাম চাচা অবশ্যই গান গাবো, চলে আইসো বিকালবেলায়। এই বিকালবেলায় ওনার জসিমউদ্দিন রোডের বাসায় যাবা, সেখানে
গান তোলা। এবং আমার টার্গেট তো আসলে গান গাওয়া না, ওখানে জসীমউদ্দিন রোডে যাওয়া মানেই আলম চাচার পাশের বাড়িতেই থাকে আজম খান। তো কখন আজম চাচার বাসায় যাব, গিয়ে গল্প টল্প করবো। আজম চাচার সাথে আমি একদম এক্সট্রিম ফ্রেন্ডলি ছিলাম। তো এরকম একটা, দুটো, তিনটা, চারটা গান হলো। আরেকদিন ফোন, যে আগুন, তোমার জন্য একটা খুব ভালো খবর আছে চাচা। কি খবর? বলে যে বম্বের কেয়ামত সে কেয়ামত তাকের কপিরাইট কিনছি আমরা এই ছবিটা বানাবো। তো আমাদের হিরো নতুন, তো আমিও চাই যে নতুন একটা ভয়েস ওর সাথে যাক। কেয়ামত থেকে কেয়ামতের 4টা গান, 4টেই তুমি গাইবা। আমি বললাম দারুণ চাচা, গাবো। বলে এটা তো কোনো খবরই না। আমি বললাম তাহলে কি খবর চাচা? বলে তোমার কোয়ার্টিসকে জানো? বলে কে? বলে রুনা লেলা। সর্বনাশ, এটা বিশাল ধাক্কার বিষয়। বিশাল ধাক্কার বিষয় যে রুনা আন্টির সাথে বলে আমি গান গাইতে যাব। আমার আবার duet গাবো। বললে আসলে মানে একদম চোখ থেকে অশ্রু ঝরে। রুনা আন্টির মতন একজন মানুষের হাত ধরে আমার প্লেব্যাকের রিলিজড মুভি কেয়ামত থেকে কেয়ামত শুরু। তুই একটা জিনিস ভেবে দেখ, আগে যেই 2-1টা ছবিতে গান গেয়েছি, ওগুলো রিলিজ হলে এই ইতিহাস তো নাও হতে পারতো। একদম। এই ইতিহাসটা আমার আসলে কপালে ছিল। মানে আল্লাহ অপেক্ষা করেছেন যে এই সময়ে এটা রিলিজ হবে, হ্যাঁ। এভাবেই আগুন প্রতিষ্ঠিত হবে। তখন হয়তো মনে হতে পারে যে কেন হলো না, প্রথম সিনেমা গান গেছে। সেটাই, কিন্তু কিছু স্রষ্টা যে এত চমৎকার করে পরিকল্পনা করে রাখেন আমাদের জন্য, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছু বলার নেই। ভাইয়া গল্প তো করছিলাম, এই মুহূর্তে একটা গান শুনতে চাই আপনার, যদি আমাদের দর্শকদের জন্য একটা আপনার ভালো লাগে যে কোনো গান। এখন তো সময়ে ভালোবাসা, এ দুটি হৃদয় কাছে আসা। তুমিও একা, আমিও যে একা, লাগে যে ভালো। ও প্রিয়, ও প্রিয়, এখন তো সময়ে ভালোবাসা, এ দুটি হৃদয় কাছে আসা। তুমিও একা, আমিও যে একা, লাগে যে ভালো। ও প্রিয়, ও প্রিয়, পেয়েছি তোমাকে এতদিনে, যেও না সরে অভিমানে। ও পেয়েছি তোমাকে এতদিনে, যেও না সরে অভিমানে। আমি তোমারই বুকে নাও টেনে। ও এখন তো সময়ে ভালোবাসা, এ দুটি হৃদয় কাছে আসা। তুমিও একা, আমিও যে একা, লাগে যে ভালো। ও প্রিয়, ও প্রিয়,
আমাকে দিলে তুমি রাত দিন তোমাকে ভাবি আমি ও কি ছোঁয়া আমাকে দিলে তুমি রাত দিন তোমাকে ভাবি আমি কেন বোঝো না প্রেমেরও পাগলামি ও এখন তো সময় ভালোবাসা এ দুটি হৃদয় কাছে আসা তুমিও একা আমিও যে একা লাগে যে ভালো ও প্রিয় ও প্রিয় ও প্রিয় ও প্রিয় অসংখ্য ধন্যবাদ আপনাকে অসাধারণ এই গানের জন্য, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের প্রাপ্তি, কারণ ঈদের এই সময়টা আপনি আরো অনেক বেশি উপভোগ করে তুলেছেন আমাদের জন্য। আমরা আবার গল্পে ফিরতে চাই প্লিজ। তারপর একটা ইতিহাস, তারপরটা তারপরটা আমার বাড়ি ছেড়ে চলে যাওয়ার ইতিহাস, এরকম আরো অনেক ইতিহাস আছে। হ্যাঁ? বাড়ি ছেড়ে ইতিহাসটা তো আমরা শুনতে পারি। আমরা শুনতে পারি, আমরা বলবো, সেই জায়গায় যাচ্ছি। কিন্তু এই যে সিনেমায় কাজ করতে গেলেন প্রথম, হ্যাঁ, আমার স্বপ্নের মানুষটা এই সিনেমার ডেবিউ হলো, আমাদের অনেকের ভালো লাগার যে মানুষটা, সালমান শাহের কথা বলছি, হ্যাঁ, খুব কাছ থেকে আপনার দেখা, ইয়েস ইয়েস, তাকে চেনা, তাকে বোঝার একটা সুযোগ হয়েছে। আমি লোভটা সামলাতে পারছি না ভাই, একটু 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 বলো আমাদের। সালমানের সাথে আমার ফ্রেন্ডস, ওকে আমি চিনতাম আগে, কিন্তু মানে ওর সাথে আমার আহামরি কোনো ভালো সম্পর্ক কিংবা দোস্তি সম্পর্ক ছিল না। ওর সাথে আমার বন্ধুত্ব হতে শ্রুতি স্টুডিওতে লাগলো মাত্র মিনিট 10। আচ্ছা, ডিউ টু ওয়ান রিজন, ও কিন্তু একটা ভদ্রলোকের ফ্যামিলি বিলং করে, এবং ওর আলোচনা, ওর কথাবার্তা শুনলে বোঝা যায় যে 8-10টা টপিকের থেকে ওর টপিকগুলো আলাদা। তো আমারও ব্যাকগ্রাউন্ডটা যেহেতু একটু ভালো, তো ওর সাথে আমার মেন্টালিটিটা মিলে যেতে একেবারেই খুব কম সময়। তারপর এমনও হয়েছে যে ও শুটিং শেষে, হিরোরা করে কি, শুটিং শেষে বাসায় যায়, নাহলে কোনো ক্লাবে যায় একটু রিল্যাক্স করতে। ওর এটা না, ও হচ্ছে শুটিং শেষ খবর, আমার গান কোথাও রেকর্ড হচ্ছে নাকি, আর যদি খবর পায় যে আগুন রেকর্ড করছে গান, একদম সাথে সাথে সবকিছু ফেলে শুটিং শেষ, স্টুডিও, সেই স্টুডিওর মধ্যে গিয়ে ডিসকাশন, গানটা এইভাবে হোক নাকি ওইভাবে হতে পারে, এখানে এই কথাটা দিলে কি হয়। এই খুব ডিভোটেড একটা পাবলিক ছিল আমার এই সালমান দোস্তটা। ডেফিনেটলি আমাদের ঘটনা যত গড়াবে, আমাদের আলাপ যত গড়াবে, গল্পটা হয়তো আমরা আরেকটু ভিন্নভাবে শুনবো। তবে এই পর্যায়ে একজন অতিথিকে একটু অনুরোধ জানাতে চাই আমাদের সাথে এসে যুক্ত হওয়ার জন্য। ভাইয়া, কাজ করতে যেয়ে তার সাথে পরিচয়, এবং পরিচয় থেকে হৃদ্যতার থেকে সম্পর্কটা ঠিক কোন পর্যায়ে গেছে দুজন আমাকে বলে দিবেন আজ। আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের যমুনার নিমন্ত্রণের আগুন ভাইয়ের এই পর্বের প্রথম অতিথি মাকসুদ জামিল মিন্টু, সুরকার এবং একাধারে সঙ্গীত পরিচালক। ঈদ মোবারক, স্বাগত যমুনা নিমন্ত্রণে। ধন্যবাদ। চাচা আগুন, কেমন আছো? আসসালামু আলাইকুম চাচা, হ্যাভ আ সিট। কেমন আছেন চাচা? আছি ভালো, তোমাকে বসেন দেখে বসেন খুব ভালো বসেন লাগলো। বসেন। এই চাচার গল্পটা শুনবো, এটা কি চাচা ভাতিজা চাচা নাকি এটা বন্ধুত্বের না চাচা? এটা না, কেমন চাচা? বন্ধুত্বের চাচা, বন্ধুত্বের চাচা। ছোটবেলায় বিরাট মুরব্বী ছিল উনি, আচ্ছা। তখন মানে একটু ভয় ভয় চাচা টাচা ডাকতাম না, আসলে ওরকম ভয় আসলে পাই নাই, বিকজ উনাদের থেকে যে আদর আমি পেয়েছি। আসলে মূল ব্যাপারটা কি, আমরাই কিন্তু ওকে ভয় পেতাম। কেন? কারণ আমরা ও যখন এখন ছোট গিটার বাজাতো, ওটা 85 থেকে 90 ওই সময়টায় আমি প্রচুর পরিমাণে ক্যাসেটের গান করেছিলাম, প্রচুর অ্যালবাম করেছিলাম, এবং 90-এর পরের থেকে 96 পর্যন্ত আমি অ্যালবাম একেবারেই করিনি। তো যেই কারণে আগুনের গান অ্যালবামের জন্য কিন্তু আমার করা হয় না। তো শ্রুতি স্টুডিওতে ম্যাক্সিমাম ফিল্মের গান রেকর্ডিং হতো। আমি তখন মানে নিয়মিত মিউজিশিয়ান, তো স্টুডিওতে বাজাতাম। আগুন মাঝে মাঝে এসে উকি দিত, ওই আগুন উকি দিলেই কিন্তু ভয় থাকতাম, কারণ আগুন কিন্তু যাওয়ার সময় কোনো না কোনো একটা ইনস্ট্রুমেন্টের একটা তার একটু সুরে নাই, এটা আবিষ্কার করে যেত। চমৎকার, মানে এই কানটা এত শার্প ছিল। হ্যাঁ, এই কানটা এত শার্প ছিল। তো তখনই আমরা বুঝতাম যে এই ছেলে এক সময় খানা তার ছেলে না, এটাই ওর পরিচয় না, কিন্তু হ্যাঁ, ওর নিজস্ব যে পরিচয়, ওর ভিতরে সুর আছে, এবং মানে
সুর বোঝা এটাও কিন্তু অনেক বিশাল 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 ব্যাপার ব্যাপার। কারণ আমি দেখেছি অনেকেই অনেক ভালো মিউজিশিয়ান আছেন, হয়তো ইনস্ট্রুমেন্টটা ঠিক মতো পারফেক্টলি সুরে নাই কিন্তু বাজায় খুব ভালো। তো এই আগুন কিন্তু এসে তখন আগুন আসলে আমরা বুঝতে পারতাম যে কারো না কারো যন্ত্রে একটু খুদ বের হবে আজ। বের হবে। প্রথম যখন দেখেছেন আগুন ভাইকে, যে বয়সে দেখেছেন, আপনিও বলছিলেন হয়তো বয়সে ছোট হতে পারে কিন্তু কান প্রচন্ড শার্প ছিল। তখন আপনারা যা পারফর্ম করছেন, আপনারা যা করছেন, টুকটাক কোনো জ্যামিং সেশন, কোনো সময় সে গিটার হাতে নিয়ে নিল, এরকম কোনো স্মৃতি আছে কিনা? না, ওরকম আগুন আমাদের সাথে, ওর একটা আলাদা জগৎ ছিল, ওর আরেকটা ফ্রেন্ড সার্কেল ছিল, আর ওর একটা মিউজিক্যাল সার্কেল ছিল যেখানে ও কাজ করতো। ও যে যেমন ও সাডেন ব্যান্ডের কথা বললো, হ্যাঁ, ওদের সাথে কাজ করতো। আমরা তো তখন প্রফেশনাল বাজাই, হ্যাঁ, আগুন তো তখন প্রফেশনাল ছিল না। হ্যাঁ, আগুন এসেছে হয়তো 92-93 দিকে এবং এসেছে ঝড়ের মতো। ওর চলচ্চিত্রের ঢোকাটাই কিন্তু অনেকে হয় না যে চলচ্চিত্রে একটা গান গায়, দুটো গান গায়, আবার কয়দিন ব্রেক, আসতে আর একটা গানের সুযোগ পেল। ওর ব্যাপারটা কিন্তু এরকম ছিল না। ও চলচ্চিত্রে এসেছিল ঝড়ের মতো। ওর প্রথম থেকে গানগুলো সব জনপ্রিয় এবং এখন পর্যন্ত ও যা করে যাচ্ছে জনপ্রিয়। সুপারহিটের পরে সুপারহিটের পরে সুপার। এই যে চাচা, আমাদের সবার শ্রদ্ধেয় মিন্টু ভাই, এই যে আপনার সম্বন্ধে এরকম মিষ্টি মিষ্টি করে বলতেছিলেন, কি প্রেসার দিছেন বলেন তো? না, কি কি উনি pressure আপনার কাছ থেকে খাইছেন? উনি একটা দারুণ মানুষ এবং খোলা মানুষ। একটা মজার ঘটনা দিয়ে বলি। কোনো একদিন ফোন করে জিজ্ঞেস করেছি তাকে যে চাচা, এই আপনার এই গান গাই, এই মাথায় প্রতিষ্ঠাতা ক্যাপ, এটার সুরকারের নামটা কি কমু? মাকসুদ কমু, মাকসুদ জামিল মিন্টু না মকসুদ জামিল মিন্টু, কোনটা কমু? তখন উনি আমাকে বলেছে, চাচা গো, মানুষের জাতাজাতিতে আমি নিজেই ভুলে গেছি আমি মাকসুদ না মকসুদ। আসলে কি? আসলে আমার নাম মকসুদ জামিল মকসুদ মিন্টু। জামিল হ্যাঁ, তো এটা অনেকে মাকসুদ লেখে, আমি মাইন্ড করি না। হ্যাঁ, আমরা এই গল্পে ফিরবো, তবে তার আগে একটা বিরতিতে আমাদের যেতে হবে। মেরিল সিরাম সোববার নিবেদিত যমুনা নিমন্ত্রণ এই পর্যায়ে ছোট একটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি, স্টে টিউন। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন। দেখছেন মেরিল সিরাম সোববার নিবেদিত যমুনা নিমন্ত্রণের এই বিশেষ আয়োজন। আমাদের সাথে আজ আছেন খান আসিফুর রহমান আগুন, যার সাথে গল্প চলছিল। আর একবার আড্ডায় ফিরতে চাই। আমি ওর একটা গানই করেছি আমার সঙ্গীত জীবনে এবং এটা ফিল্মের গান। এবং এটা একটা সুপারহিট গান, দুই দুয়ারি সিনেমার। এটা নিয়ে কিছু বলার নেই আমাদের। হ্যাঁ, এটা হয়েছে কি, আমি তো হুমায়ুন আহমেদের গান দিয়ে আমি আবার গানে ফেরত আসি। তো ওগুলো ম্যাক্সিমামই ছিল ফোক গান। একটা ছিল সোনার কন্যা, তারপর ও আমার উড়াল পঙ্খিরে, চাঁদনি পশরে কে আমায় স্মরণ করে, এই ধরনের গান। তো ওনার দুই দুয়ারি চলচ্চিত্রটা যখন করি তখন উনি আমাকে এই মাথায় পড়েছি সাদা ক্যাপ এই গানটা লিখে দেন এবং আমাকে বলেন যে ভাই, আপনি তো নাকি আগে ওয়েস্টার্ন গান করতেন। উনি আমার ওয়েস্টার্ন গান আমার আগের, উনি কিন্তু আমাকে পল্লী গীতির সুরকার হিসেবেই ওনার কাছে ধরে নিচ্ছেন। হ্যাঁ, শুধু folk করেন। হ্যাঁ, আমি শুধু ফোক করি। তো উনি আমাকে বললেন যে শুনলাম আপনি নাকি আগে ওয়েস্টার্ন গানও করতেন, আমি তো জানি না, তো এই গানটা একটু আপনার ওই আগের যেরকম গান করতেন ওয়েস্টার্ন ওরকম করতে হবে। এখানে আমার নায়ক আবার গিটার বাজায় গান গায়। তাই বললাম যে তাহলে তো আমার ওরকম একটা সিঙ্গার নিতে হবে। তো বলেন ভাই কাকে নেবেন? তাই বললাম যে আগুনের হলে আমার জন্য ভালো, ও এই ধরনের ফিলিংস ওর মধ্যে ভালো। বলে বাবা সে তো খুব ভালো গায়, সে কি আমার গান গাবে কিনা? তাই বললাম এটা তো চলচ্চিত্রের গান, না গাওয়ার তো কোনো কারণ নেই, এটা নিশ্চয়ই গাবে। তো আমি আগুনকে বললাম, আগুনের শ্রুতি 2-তে রেকর্ডিং করা হয়েছিল ওদের স্টুডিওতে। তো আমাকে হুমায়ুন ভাই গানটা দিলেন, আমি দেখলাম যে টানা প্রায় 30-40 লাইন লেখা। তো আগুন আমার বললো যে চাচা এটা কিভাবে সুর করবেন? আমি বললাম কোথেকে শুরু করবার, কই যে শেষ? তাই বললাম চাচা চলো বসি। তো একটা ক্যাসেট প্লেয়ার নিয়ে আসছে, বলে এই লম্বা গান মনে রাখতে পারবো না, এটা সুর করেন, আমি গাই, আপনি রেকর্ড করে ফেলেন। তা আমি একটু একটু করে সুর করলাম, আগুন রেকর্ড করলো পুরাটা। রেকর্ড করার পর বললো চাচা আপনি কর্ডগুলো আমাকে খালি লেখা দেন, আমি ওটা প্র্যাকটিস করবো ভিতরে যে, আর আপনাকে একটা কপি পাঠাই দিচ্ছি। ওদের ক্যাসেট কপি আর ছিল যে সুরটা তো আপনার মনে থাকতে হবে। ও আমাকে একটা কপি পাঠায় দেয়, আমি ট্র্যাকটা রেকর্ডিং করি, তারপর আগুন এসে দেয়, বাহ চমৎকার গানটা গাইলো, আমার মন ভরে গেল। আমি চিন্তা করলাম যে হুমায়ুন ভাই এই ধরনের গান পছন্দ করবে কিনা কে জানে, কিন্তু হুমায়ুন ভাই দেখি খুব খুশি, বললো যে ভাই এই ধরনের গান যে এত ভালো লাগে, তা আমার তো আগে এরকম গান শোনা উচিত ছিল। সম্ভবত ওনার চলচ্চিত্রে এই ধরনের ট্র্যাক এই অনলি ওয়ান, এই প্রথম এবং শেষ। হ্যাঁ, এই ধরনের গান আমি ওনার চলচ্চিত্রে আর কখনো করিনি।
এই আড্ডার পরে একটা গান শুনতে হবে, প্লিজ। আপনার একটা গানের অপেক্ষা করছি আমরা। মাথায় পরেছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ। মাথায় পরেছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ। ব্যাগ ঝুলিয়েছি কাঁধে, নামবো রাজপথে, চারিদিকে ঝলমলেরও কেটে যাবে আধারেরও ছায়া বড়। চারিদিকে কি আনন্দ, অতি তুচ্ছ পতঙ্গেরও অপূর্ব জীবন। হয়তো শিশি কণারও আছে, শুধু তার একান্ত একা আনন্দেরই খবর। মাথায় পরেছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ। আমি বলি এই যে ব্রাদার হ্যালো, আমি কে এইটুকু আমাকে শুধু বলো। আমি বলি এই যে ব্রাদার হ্যালো, আমি কে এইটুকু আমাকে শুধু বলো। কোত্থেকে এসেছি আমি, ঠিকানাটা কি, এই জীবনে কি দেখেছি কি দেখিনি। দেখেছি মায়াময় দুই দুয়ারি ঘর, সেইখানে বাস করে অশ্রুকারী ঘর, তাকে ঘিরে বসবাস করে নীলমণি দুঃখ সাগর। দুই দুয়ার খুলে দাও ভাই, অশ্রুর অবসান চাই, নিয়ে এসো চারিদিকে ঝলমলেরও কেটে যাবে আধারেরও ছায়া বড়। মাথায় পরেছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ। মাথায় পরেছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ। ব্যাগ ঝুলিয়েছি কাঁধে, নামবো রাজপথে, চারিদিকে ঝলমলেরও কেটে যাবে আধারেরও ছায়া বড়। চারিদিকে কি আনন্দ, অতি তুচ্ছ পতঙ্গেরও অপূর্ব জীবন। হয়তো শিশি কণারও আছে, শুধু তার একান্ত একা আনন্দেরই খবর। চ্যালেঞ্জটা কেমন ছিল? 10-এ 2 হুমায়ুন আহমেদ। পেয়েছিলাম, 10-এ 2।
হ্যাঁ হ্যাঁ, না না চাচা, ঘটনা আছে। আমি বুথে ঢুকবো, সব রেডি যেতে, যাও চাচা ঢুকো। তো হুমায়ুন সাহেবকে আমি বললাম যে চাচা ভিতরে যাচ্ছি, দোয়া করেন। বললেন উনি যে তোমার বাবার থেকে আমরা অনেক কিছু শিখছি, এবার দেখতে চাই তুমি তার থেকে কি শিখছো। চাপ দিয়ে দিলেন। হ্যাঁ, গেলাম, গান রেকর্ড হয়ে গেল, সেই রকম গান হলো। রেকর্ডের পরে এসে জিজ্ঞেসছিলাম চাচা কেমন হয়েছে, বলে 10-এ 2। আরে 2 মানে? পরে শুনলাম যে উনি ভ্যান গগ, পিকাসো এদের ছবির মার্কিং করেন 3.75। ওনার 10-এ 2 মানে 10-এ 10। 10-এ 10, হ্যাঁ, 10-এ 2 মানে 10-এ 10। আমরা জানলাম, এটা আমাদের জন্য জানার মতো একটা তথ্য। হুমায়ুন আহমেদ স্যারকে ভালোবাসি, এরকম আমরা অনেকেই আছি। তার 10-এ 2 এর অর্থ আমাদের জানা হয়ে গেছে। আপনি যে পরিবারের লেগেসিটা ক্যারি করছেন এবং সেই সাথে নিজ নামে নিজ গুণে পরিচয় পেলেন, তারপরে চোখের সামনে আপনাদের ভালো লাগা ভালোবাসার ইন্ডাস্ট্রির এই ডাউনফল দেখলেন, দ্য পিপল হু আর রেসপন্সিবল ব্যাক দেন, মানে কি মেসেজ আছে তাদের দেওয়ার মতো? এই যে শয়তানের বাক্সটার হাত থেকে মুক্তি পেতে হবে। দিস ইজ এ ডেভিলস বক্স, ওকে? সারা পৃথিবীর জন্য নয়, মূর্খ জাতির জন্য এটা একটা ডেভিলস বক্স। বিকজ এইখানে ক্লিক করলে পৃথিবীর হেন কোনো লিঙ্ক নাই যেখানে আমি ঢুকতে পারছি না। আমি অদ্ভুতভাবে বলছি, যেদিন থেকে এই ইন্টারনেট বাংলাদেশে এসে এবং স্ক্রিনে ভরে গেল বাংলাদেশ, সেটা তো কত 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 দিক থেকে, জবের থেকে মোট কথা স্ক্রিনে ভরে গেল বাংলাদেশে এখন 15 কোটি মোবাইল, তার মধ্যে 7 কোটি মোবাইল হচ্ছে স্ক্রিন মোবাইল, স্মার্টফোন। এই ফোনের মধ্যে একটা মূর্খ অশিক্ষিত জাতি কি হুমায়ুন আহমেদের ওই ঘেটুপুত্র 2 দুয়ারি দেখবে নাকি একটা ব্লু ফিল্ম দেখবে? বাংলাদেশ এখন সারা পৃথিবীতে দেশ আছে চাচা 200টার মতো অলমোস্ট। সেই 200 দেশের মধ্যে প্রতিযোগিতা করলে বাংলাদেশ ব্লু ফিল্ম দেখার তালিকায় 5ম স্থানে অবস্থান করছে। আপনি ভাবতে পারেন আমাদের জাতির কি অবস্থা এখন? আসলে প্রযুক্তির সঠিক ব্যবহারটা একটা অনেক বড় জিনিস, অফকোর্স, সেটা আমরা করছি না, এটাই হলো বিষয়। আপনি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের সাথে প্লেব্যাক করেছেন, আপনার খালা রোমান্টিক গানে ডুয়েট প্লেব্যাক করছেন, সিচুয়েশনটা কি ছিল, চাপ কি ছিল? কিচ্ছু চাপ না, কিচ্ছু না। আমি আসলে ছোটবেলা থেকে এমন একটা আবহে বড় হয়েছি যে খালাম্মা কিংবা রুনা আন্টি ইনারা আমার কাছে কখনোই ভীতিকর ছিলেন না, ওকে? সব মিলিয়ে বাস রুনা আন্টি, সাবিনা আন্টি, আরও মুরব্বী যাদের সাথে গান গেয়েছি, সব মিলিয়ে ইটস ওকে, ভয়ের কিছু ছিল না। আপনি একজন সঙ্গীত পরিচালক হিসাবে আপনার কাছে একজন সঙ্গীত শিল্পীর মূল্যায়নটা শুনতে চাইব। আগুন ভাইয়ের কোন দিকটা আপনাকে খুব অনুপ্রাণিত করে? এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তো স্পেশালিটি থাকে না একজন সিঙ্গারের, মানে হি স্পেশালিস্ট ইনটু দ্যাট পার্টিকুলার সেগমেন্ট। হ্যাঁ, আগুনের ব্যাপারটা হলো প্রিসিশন, যেটা বললাম আমি সেটা প্রিসিশন হলো কি না, এটা হলো প্রথম ব্যাপার। দ্বিতীয়তর পরে এডিশনাল আমি কিছু অ্যাড করব কি না, যদি বলি যে হ্যাঁ এডিশনাল কোনটা করব, এই ধরনের না এই ধরনের। তো এই যে প্রিসিশন ব্যাপারটা প্লাস যে মিউজিক ডিরেক্টরকে যে এগিয়ে নেওয়া যাওয়া, একটা সাপোর্ট, কারণ আই ক্যানট সিং, আমি গাইতে পারি না, কিন্তু তা আমি যেহেতু গাইতে পারি না, অনেক গলার কাজ কিন্তু আমার গলা দিয়ে আসতেছে না। তখন আমি যখন বলি যে একটা ভাবে বললাম যে এরকম হওয়া উচিত, ও কিন্তু ইজি এই জিনিসটা কিন্তু ইজি পিক করে ফেলে এবং আমি যেটা চাচ্ছিলাম ও কিন্তু সেটাই দিচ্ছে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু শুধু ওর ব্যাপার আমি বলবো না, যে আমি বলবো যে একজন প্রফেশনাল সিঙ্গার, চলচ্চিত্রে যারা গান করে তো প্রফেশনাল, ওদের মধ্যে এই প্রফেশনালিজমটা থাকা খুবই জরুরি, যেটা আগুনের মধ্যে পরিপূর্ণভাবে আছে। চমৎকার। এমন কিছু যেটা আগুন ভাইকে বলতে চান, কখনো সুযোগ হয়ে ওঠেন এই ব্যস্ততার কারণে? আগুন ভাই আছে ওরকম মনে হয় কিছু নাই চাচা। না, আমি শুধু আগুনকে আমি বলতে চাই যে তুমি অনেক ভালো শিল্পী, এটা সবাই জানে, কিন্তু তার চেয়ে বড় বিষয় তুমি অনেক ভালো মনের মানুষ। থ্যাংক ইউ চাচা। এইটাই আমি ওকে বলবো। বাহ, অসংখ্য ধন্যবাদ মকসুদুজ্জামান মিন্টু ভাই, আপনি এসে আমাদের সময় দিয়েছেন। আমি নামটা কারেক্ট করে নিয়েছি, এবার আর ভুল হবে না আমার। অসংখ্য ধন্যবাদ। ঈদ আপনার ভালো কাটুক, আমাদের দোয়ায়। চাচা থ্যাংক ইউ সো মাচ চাচা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আগুন ভাই, আমরা আরো গল্প করবো আপনার সাথে, তবে একটা বিরতির সময় আমাদের Okay. হয়েছে। মেরিল
সিরাম সোববার নিবেদিত যমুনার নিমন্ত্রণের এই পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি এক্ষুনি, স্টে টিউনড। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। মেরিল সিরাম সোববার নিবেদিত যমুনার নিমন্ত্রণের আয়োজনে জুলহা জুবাইর আপনাদের সাথে আছি। আমাদের সাথে আছেন খান আসিফুর রহমান আগুন, যার সাথে তার জীবনের গল্পগুলো শুনছিলাম। আগুন ভাই, যেই প্রসঙ্গটা আসলে বলতে বলতে আমরা মকসুদজামিল মিন্টু ভাইকে আমন্ত্রণ জানিয়েছি, সেখান থেকে শুরু করতে চাই। আমাদের অনেকের স্বপ্নের পুরুষ সালমান শাহ চলচ্চিত্রে আসলেন, তার প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত আপনি প্লেব্যাক করলেন। বাংলাদেশের কপিরাইট কিনে নেওয়া সিনেমাগুলোর মধ্যে অন্যতম ব্যবসা সফল একটি সিনেমা। অবশ্যই এর পরবর্তীতে যা হয়েছে এই সিনেমার কলাকুশলীদের সবার মিলে, এটা আমাদের সবার কম বেশি জানা, সেটাই। এবং একরকম ট্রেন্ডে পরিণত হয়েছে। সালমান শাহ মানে আগুন, অবধারিত আগুন মানে সালমান আগুন শাহ। মানে সালমান শাহ। হ্যাঁ, কতখানি এনজয় করেছেন পুরো বিষয়টা? তখন তো বুঝি নাই আসলে জিনিসটা। আমি আসলে আমার মূল কাজ তো 90 দশকটা পার হয়ে যাওয়ার পরেও আমার মধ্যে আসলে ওই ম্যাচিউরিটিটা আসে নাই যে আমি কি করলাম। আমি করে যাচ্ছিলাম, ওকে, এবং কোন দিকে যাব, ভবিষ্যতে কি করব, এরকম কোনো প্ল্যান আমার ছিল না। সুর জানি, তাল জানি, লয় জানি, গান জানি, গান গেয়ে যাচ্ছি, মধ্যেখানে অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। সেখানেও সেখানেও সফল মানে কি, প্রথম ধারাবাহিক আমার রঙের মানুষ, হ্যাঁ, তো সেটাও একটা মানে 6 মারা বিশাল সাফল্য। প্রথম অ্যালবাম সুপারহিট 90-তে, 93-তে কেয়ামত বাম্পার হিট। তারপরে কোনটা বললাম, রঙের মানুষ এক্সট্রিম হিট একটা যেই নাটক, সেই নাটকের মধ্যে বসন শাহ হয়ে আমার এন্ট্রি। মানে জীবনে আল্লাহ আমাকে যেই ঘাটগুলোতে নিয়ে পানি খাওয়ালেন, সেই প্রত্যেকটা ঘাটে আমি মানে পেট ভরে পানি খেতে পেরেছি। বাহ, মানে জেনেটিক্স বলে তো একটা বিষয় আছে। স্যারের ফুটস্টেপ মনের অজান্তে ইউ আর ফলোইং, আমি যদি ভুল না বলি। এক্স্যাক্টলি তাই। যতই সময় গেছে ইউ হ্যাভ ম্যাচিউরড। ইয়েস, এইটা হয় কি, ছেলেদের কাছে বাবারা তো সবসময় হিরো থাকে, সেটা যেই বাবাই হোক। কিন্তু সেই বাবা যদি এরকম বাবা হয় যে রাস্তাঘাটে বাবা হাঁটছে আর ওই যে এইটা হচ্ছে, সেই সন্তান কিন্তু সেই বাবাকে 100% কপি করতে চায়। ওকে, সেই ক্ষেত্রে একটা বিষয় খুব মাথায় রাখতে হয় যে আমি যদি পপুলার ফাদার হই, পপুলার গাই হই, আমাকে কিন্তু সেই রকম বুঝে শুনে একটা বাপ হতে হবে। আমার যদি কোনো স্টেপ ভুল হয়, সংসারে হোক বাইরে হোক, আমার সন্তান কিন্তু সেটা ফলো করবে এবং কপি করবে। এটা একটা ডেঞ্জারাস একটা ব্যাপার, একটা ডেঞ্জারাস ট্রেড অফ ফর এ ম্যান টু বিকাম এ ফাদার। একটা পুরুষ থেকে একটা বাবা হয়ে ওঠার জার্নিটা একদমই সহজ না, খুব কঠিন। এটা নিয়ে আমরা অনেকেই কথা বলে না, সমাজ অনেক সময় অ্যাড্রেস করে না, কিন্তু এটা একটা বিশাল ট্রানজিশন। এই আড্ডার পরে একটা গান শুনতে হবে, প্লিজ। আপনার একটা গানের অপেক্ষা করছি আমরা।
রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিঁড়বে না কভু এই বাঁধন, আসলে আসুক তুফান। একসাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিঁড়বে না কভু এই বাঁধন, আসলে আসুক তুফান। তুমি আমারই হায় বলবো শতবার, ও আমার বন্ধু গো, চির সাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। হাত দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধা, শুনব না কারো কথা চেয়া, মন্দ বলুক সমাজ। হাত দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধা, শুনব না কারো কথা যে আর, মন্দ বলুক সমাজ। তুমি আমারই হায় বলবো শতবার, ও আমার বন্ধু গো, চির সাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। ঈদের এই সময়টা আপনি আরো অনেক বেশি উপভোগ করে তুলেছেন আমাদের জন্য। আমরা আবার গল্পে ফিরতে চাই প্লিজ। আপনার সাথে যারা কাজ করেছেন এরকম অসংখ্য মানুষের নাম আমরা জানি, তবে সবাইকে তো আর উপস্থিত করতে পারবো না। একজনকে একটু এই মুহূর্তে আমন্ত্রণ জানাতে চাই। আমাদের সাথে এসে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের পরবর্তী অতিথি রোমান হায়াত। স্বাগত, ঈদ মুবারক। রুমান, হ্যালো ভাইয়া। কি রে রুমান? মোবারক। বস 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 বস। একটু সহজ করে জেনে নি কে কাকে আবিষ্কার করলেন। আমরা দুজনকে আবিষ্কার করেছি। আচ্ছা। আর আমাদের বন্ডিংটা যে ধরনের আবিষ্কার করারও কিছু নেই, সেটাই। প্রথম কবে দুজনের পরিচয় হলো, মানে কিভাবে পরিচয় হলো, কাজ করতে যে কোন জায়গাটায়, কোনো ঘটনা প্রবাহ কিনা, নাকি একদম সোজা সাপটা আমার পরিচিত আগুন ভাই, আমার পরিচিত আপনি ভাই, পরিচিত হন রোমান ভাই, রোমান ভাই পরিচিত হন আগুন ভাই, এরকম হয়েছে? হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, এক্স্যাক্টলি। কোনো নাটকীয়তা নেই? নাটকীয়তা মানে কি, আমি ওর সাথে প্রচুর কাজ করেছি। হ্যাঁ, রেডিওতে প্রচুর কাজ করেছি, তাও শখানেক এর মতন ওর সুরে আমি গান করেছি। ও হচ্ছে কথা কম বলা একটা ছেলে, এবং মানে এত পোলাইট
সব বিষয়ে এবং মাথা ঠান্ডা রাখার চেষ্টা করে, মাঝে মাঝে পারে না। আগুন ভাই আমাকে একটা প্রশ্ন উত্তর দিন তো। হ্যাঁ। কে দুঃসাহস করবে আপনার সামনে এসে পলাইট না হওয়ার? সেটা তো কে দুঃসাহস করবে? এই যে আপনি যতখানি মিষ্টি করে কথা বলেন, আপনি রেগে গেলে যে কি ভয়ানক রাগ করতে পারেন তার কি একটা অনুমান আমাদের নেই? আমাদের ঘাড়ে মাথা কয়টা যে আপনার সাথে এই না, 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 দুঃসাহসটা না, করবে, থাক। এসে রাগ করে কথা বলবে? হ্যাঁ প্লিজ আপনি আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি। এটাই সবচেয়ে মারাত্মক ভয়ঙ্কর স্টেটমেন্ট যে আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ প্লিজ। না, রুমনের সাথে আমার অনেক কাজ হয়েছে। রুমন আমার একেবারে আপন ভাইয়ের মতন। ওর সাথে কিভাবে কাজ শুরু হলো ওটা আনুষ্ঠানিকতার সাথে ওভাবে শুরু হয় নাই, জিনিসটা খুব ইজিলি শুরু হয়েছিল। এরপর থেকে চলছে। আর ও আমার ব্যান্ডে, ওকে আমি যখন টানলাম, বললাম যে আমার সাথে বাজা। ওর নিজেরও একটা ব্যান্ড আছে, তো আমার সাথে ও বাজাচ্ছে। আমরা দুজন খুব আপন ভাইয়ের মতন আছি। বাহ, একটু রোহন ভাইয়ের কাছ থেকে জানি, নিজের একটা ব্যান্ড থাকার পরও আগুন ভাই যখন বললো ইউ স্টার্টেড পারফর্মিং টুগেদার, হ্যাঁ একটা জার্নি শুরু করলেন আপনার, কি দেখেছেন? কোন স্বস্তিটা দেখেছেন বা কোন নিশ্চয়তাটা দেখেছেন? আসলে কিভাবে আগুন ভাইয়ের ব্যান্ডে বাজালাম সেটা বলার আগে আসলে আগুন ভাইয়ের ব্যাপারে আমাকে যদি এক কথায় কিছু বলতে হয়, হি ইজ ফর এভার ইয়াং। একটু খুলে বলি, আমরা এক কথায় না, আমরা বিস্তারিত শুনতে চাই। ফর এভার ইয়াং মানে আমার প্রথমেই ওনাকে দেখে আমার বব ডিলানের এই গানটার মনে হচ্ছে একদম ওনার উপরে প্রজেকশন হয়। হ্যাঁ, পৃথিবীতে অনেক মানুষ আছে কিন্তু কথা বলার মানুষ খুব কম কিছু সাবজেক্ট নিয়ে, মানে হি ইজ ওয়ান অফ দেম, যার সাথে সব বিষয়ে কথা বলা যায়। এবং ওনার সুন্দর একটা জীবন দর্শন আছে যেটা নিয়ে মাঝে মধ্যে উনি আমাদের সাথে আলোচনা করেন, কাজের ফাঁকে হোক, খাওয়ার ফাঁকে হোক, যখনই হোক। তখন ওই আলোচনা থেকে আমরাও শিখি মানে জীবনকে কোন চোখে দেখতে হয়। উনি আসলেই অনেক বিষয় এত সুতিক্তভাবে বোঝেন এবং মানুষকে বোঝাতে পারেন অল্প কথায়। হ্যাঁ, সেটা আসলে 8-10টা মানুষের ভিতরে বিদ্যমান নয়। এবং ওনার মধ্যে একটা স্পষ্ট অদ্ভুত সক্ষমতা দিয়েছেন, হি ক্যান উইন এনিওয়ান। ট্রু। আপনি ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে I do ইউ ক্যান believe that. উইন এনিওয়ান, লিটারালি। আলহামদুলিল্লাহ, বিরাট কমপ্লিমেন্ট দিলেন। না না, কমপ্লিমেন্ট, এটা সত্য। এটার পরের গল্পটা আপনাকে অন্য কোনো সময় বলবো আর কি। তবে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই চমৎকার গল্পগুলো ওনার জীবনে শেয়ার করার জন্য। আমরা হ্যামিলনের বাঁশিওয়ালার কথা শুনেছি না? কি করেছিল হ্যামিলনের বাঁশিওয়ালা? বাঁশি বাজিয়েছিল, ইঁদুরগুলো তার পিছপি ছাড়তে শুরু করেছিল। মগবাজারে যেয়ে যদি আগুন ভাই এরকম ডাক দেয়, 150 কুকুর একত্র। ওইটা আরেকটা ঘটনা। হ্যাঁ, এটা কি ঘটনা ঘটে একটু বলেন তো, এটা কিভাবে হয় আগুন ভাই, কিভাবে হয়? এটা আসলে খুব সহজ একটা জিনিস। ব্যাপারটা হচ্ছে যে এরিয়া ভাগে তো কুকুরের সাম্রাজ্য, এক সাম্রাজ্যের কুকুর কিন্তু আরেক সাম্রাজ্যে যায় না। দে আর ভেরি টেরিটোরিয়াল। ভেরি টেরিটোরিয়াল। তো আমার ইস্কাটনে আমি কোনো এক সময় অনেকই আগে, তখন আমি একেবারে ওই সেকেন্ড ইয়ারে পড়ি, তখন থেকে আমাদের ওখানে একটা দোকান ছিল, নারায়ণের দোকান। সেই দোকান থেকে আমি আগে পাড়ার কুকুরগুলোকে ডেকে ডেকে খাওয়াতাম, জাস্ট পাড়ার কুকুর। তো কুকুরের চিৎকার করার ফ্রিকোয়েন্সি কিন্তু প্রচণ্ড দূর পর্যন্ত যায়, আরেক কুকুরের কান পর্যন্ত। তো আমি যখন ওদেরকে খাওয়াতাম, আমি সবসময় কমন একটা হুইসেল দিতাম, বুঝছিস? কমন হুইসেল দিচ্ছি আর খাওয়াচ্ছি। তো কুকুরগুলোর হচ্ছে কি, খাচ্ছে এবং হুইসেলটা শুনছে ও। তো এই খবর যখন ওই কুকুর আরও কুকুরকে ডেকে আনছে, কিংবা ও দৌড়ে হয়তো গলির শেষ মাথায় চলে গিয়ে গাও 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 করে আবার ফেরত এসে রুটি খেয়ে আবার আরেক রাস্তা দিয়ে দৌড় দিচ্ছে, এরকম অন্তত মানে 20-25টা কুকুর সবসময় আমার সাথে থাকতো। কিন্তু অদ্ভুত ঘটনা হচ্ছে, দিলু রোডের কুকুরও আমাদের ইস্কাটনে এসছে, বাংলা মোটরের কুকুরও ইস্কাটনে এসছে। এবং আমি নিউ ইস্কাটনে এই বিশাল কুকুরের 15-20টা কুকুরের বাহিনী নিয়ে টোটাল ইস্কাটন, মানে দিলু রোড, আমাদের ইস্কাটনের গলি, তারপরের গলি বাংলা মোটর এবং গাউসনগরের, এই 4 এরিয়ার সমস্ত কুকুরকে আমি নিয়ে একত্র করে আমি মগবাজার চলে গেছিলাম। তো এরকম একটা ঘটনাও আমার ঘটেছে। এখনো হয়তো, এটা অনেক আগের কথা, তো এখন মগবাজারের কুকুরগুলো আমার খুব ভক্ত। রোহন ভাই অনেক অসংখ্য ধন্যবাদ, আপনি এসে আমাদের সময় দিয়েছেন। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। ওকে, আপনি বলেছেন আপনি কম বলেন, আমরা আজকে অনেক কথা শুনতে পেরেছি আপনার কাছে, এটাই আনন্দের আমাদের। ওইটা ক্রেডিট একদম ভাইয়া। আগুন এফেক্ট। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ রুমন, থ্যাংক ইউ। একটা মাথায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বিরতি থেকে ফিরে এসে করি। হ্যাঁ, খুব সিরিয়াস প্রশ্ন, রাগ করা যাবে না একদম। নো প্রবলেম। একদম। মেরিল
সিরাম সোববার নিবেদিত যমুনা নিমন্ত্রণ এই পর্যায়ে একটা ছোট বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। মেরিল সিরাম সোববার নিবেদিত যমুনা নিমন্ত্রণ এই পর্যায়ে আরেকবার স্বাগত জানাতে চাই আপনাদের প্রত্যেকে। আমি জুলহাস জুবায়ের আছি এবং আপনাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় খান আসিফুর রহমান আগুন, যার সাথে কথা হচ্ছিল। আগুন ভাই, বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল। আপনি 4,500 গান শুধু সিনেমাতেই করেছেন এবং তুমুল জনপ্রিয়, কোনো গানকে ফেলে দেওয়ার মতো কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমি কিয়ামত থেকে কিয়ামতের কথা মেনে নিলাম যেহেতু কপিরাইট কিনেছি, কিন্তু আমি তো কিনেছি আমার ব্যবসা। ওটা আমাদের ছবি, লোকমুখে তো আমাদের ছবি, আমাদের এই ছবি, গানগুলো ছড়িয়েছে। হ্যাঁ। আপনার ডেবিউ ফিল্মও একদিক দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার কিংবা এরকম রাষ্ট্রীয় স্বীকৃতি আপনাকে কখনো ছুঁয়ে দেখেনি না, বা আপনি কখনো এই পথে হাঁটেননি? আমি জানি না কি হয়েছে, একটু শুনবো কোন আক্ষেপ ক্ষোভ আছে কিনা। তোর কথাটার মধ্যে একটা মারাত্মক উত্তর লুকিয়ে আছে, যে কথাটা বলি যে এই পথে হাঁটেননি, তার মানে একটা পথ আসে যে এই পথে হাঁটলে এগুলো পাওয়া যায়, তাই না? শুনেছি আমরা, আমিও গণমাধ্যম শুনেছি। কর্মী। আচ্ছা, আমি এই ব্যাপারে অত কিছু বলবো না, এটা এফডিসি খুব ভালো বোঝে। আর আমি যেটা পেয়েছি এবং পেয়ে যাচ্ছি, যে আমি বাসে চড়তে পারি না, ওকে, আমি যদি মানে শাল দিয়েও বাসে উঠি, আমার চোখ দেখে কন্ট্রাক্টর হঠাৎ বলে আপনার ভাড়া নেব না। আমি কিছু কিছু চাইনিজ রেস্টুরেন্টে খেতে যেতে পারি না, চেহারা দেখলে বলে বিল নিব না। আমি পাবলিকলি হাঁটি এবং প্রতিদিন আমি সন্ধ্যাবেলায় সামান্য কিছুক্ষণের জন্য হাঁটতে বেরোই, সেই সময় অন্তত মানুষজনের সাথে আমার সেলফি তুলতে হয়। হ্যাঁ, তো এর বেশি একটা মানুষের পাওয়ার আর কি থাকে? এমন হতে পারে যে চলচ্চিত্র পুরস্কারটা পেলে তুই ধর বিমানবন্দরের ভিআইপি টার্মিনালটা ইউজ করতে পারবো, এরকম, কিংবা টেলিভিশনের চেকটা একটু বেশি হবে, রেডিওর চেকটা একটু বেশি হবে। এছাড়া এই জিনিসের মধ্যে আর পেলে কোনো দোষের কিছু নাই। পেলে তো আমি চরম খুশি হব, কিন্তু না পেয়ে খুব খারাপ আছে আর তা কিন্তু না। না, রাষ্ট্রীয় স্বীকৃতি না পাই, রাষ্ট্রের মালিক যারা তাদের স্বীকৃতি তো তাদের স্বীকৃতি, সাধারণ জনগণের স্বীকৃতি, ভালোবাসা। হ্যাঁ। আপনার আরেকটা গুণ, যে এই গুণটার কথা না বললেই না। আমরা অনেকের মধ্যে একটা চর্চা দেখি, সুযোগ পেলে এর সম্বন্ধে ওর সম্বন্ধে নানা বাক্য চয়ন তারা করেন, বর্ণনা করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বলি কিংবা আকার ইঙ্গিতে বলি কিংবা কোনো জনসমাগমে বলি। এই চর্চাটাই অনেকের মধ্যে আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। অদ্ভুতভাবে আপনি একটা মানুষ, না আপনি এই চর্চা করেন, না আপনি অন্য কাউকে এই সুযোগ দেন আপনার সামনে এসে পরনিন্দা করার বা কারোর সম্বন্ধে কিছু একটা বলার। এই উপলব্ধি বোধ বা এই জীবন দর্শন কি নিজের বেছে নেয়া নাকি পরিবার পরম্পরা? এটা পরিবার পরম্পরা কিংবা নিজের বেছে নেওয়া, দুটোর একটাও আসলে না। এই জিনিসটা হচ্ছে, এই কাজটা আমি পছন্দ করি না, গীবত। এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে এখন পর্যন্ত একটা মানুষ পেলাম না যে আমার সাথে মিসবিহেভ করলো কিংবা অযথা একটা অন্যরকম রূপ দেখালো। আমি যে জিনিসটা কারোর থেকে পাইনি, আমি সেই কথা মানুষকে বলি কিভাবে যে ও খারাপ, এ খারাপ, ও খারাপ, ও খারাপ না। তো আমার সাথে তো ভালো, আপনার সাথে খারাপ, তার মানে ঘটনা আছে কোনো একটা, আপনার আর ওর মধ্যে নিশ্চয়ই নতুন কোনো ঘটনা, সেটা তোকে জানতে হবে। না জেনেই একটা বলে দিলাম খারাপ খারাপ, ন, আমার সাথে সবাই ভালো। এই আড্ডার পরে একটা গান শুনতে হবে, প্লিজ। আপনার একটা গানের অপেক্ষা করছি আমরা। একা আছি তো কি হয়েছে, সবই তো আসে আমারই কাছে। এই তুমি আছো, হৃদয়ে আছো, আমারই জীবন তোমারই এখন। একা আছি তো কি হয়েছে,
আমারই স্বপ্ন সত্যি যে হলো, আজ আমারই স্বপ্ন সত্যি যে হলো, নয়নে গোপনে করি না তো ভয় কভু মিলনে, এই তুমি আছো হৃদয়ে আছো, আবারই জীবন তোমারই এখন, একা আছি তো কি হয়েছে। দিন রাত সারা বেলা থাকবো লুকিয়ে, দিন রাত সারা বেলা থাকবো লুকিয়ে, এই মনে এই প্রাণে করি না তো ভয় কভু মিলনে, এই তুমি আছো হৃদয়ে আছো, আমারই জীবন তোমারই এখন, একা আছি তো কি হয়েছে, সবই তো আছে আমারই কাছে, এই তুমি আছো হৃদয়ে আছো। আপনার ফিল্মে যেমন জয় করা হয়েছে, অডিও ইন্ডাস্ট্রিতেও আপনার কিন্তু একচ্ছত্র একটা প্রভাব ছিল। ছোট জয়, ছোট জয়। ছোট জয়, একদম অডিওটা একদম ছোট ছোট না জয়। কিন্তু, হ্যাঁ। এবং এখানে আপনার একটা গানের কথা আমি একটু বলতে চাই, মানে শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু, আহা, মানে আপনাদের দুজনে একটা যুগলবন্দি, একটা অনাবদ্য সৃষ্টি করেছে। একদম একদম। কিভাবে হলো ঘটনাটা একটু শুনি। 90s-এর কোনো একটা টাইমে গিয়ে আমি তো তখন প্লেব্যাক নিয়ে এক্সট্রিমলি ব্যস্ত। অডিওতে গান, যখন অডিওতেও গান করি, টুকটাক গান করছি, গানগুলো হিটও করছে মোটামুটি। তো হঠাৎ করে ওই কিছু গান আমার পছন্দ হচ্ছিল না, যে এই ধরনের কি এত সুন্দর একটা কি 90s-এর যে কালচার, ব্যান্ডের কালচার এবং ফিল্মের কালচার, এটা তো আকাশ ছোঁয়া একটা কালচার, এর মধ্যে দিয়ে ওই পচা নর্দমার পানি ঢোকা শুরু হলো। তখন আমি বললাম যে আমি অডিওতে আর গান গাবো না, অডিওতে গান গাবো না, ফিল্মে গান গাবো, ফিল্মে বহুত ভালো আছি। এই খবর পেয়েছে বাচ্চু ভাই। তখন প্রায় 1.5 বছরের মতো হয়ে গেছে আমি অডিওতে আর গান গাই নাই। তো বাচ্চু ভাই আমাকে একদিন ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে উনি আমাকে বললেন যে, কিরে পাগলা, তুই বলে গান গাবি না অডিওতে? আমি বললাম হ্যাঁ বস, অডিওতে আমি গান গাবো না, এই অবস্থা, এদের মধ্যে আমার নিজেকে মানানসই মনে হচ্ছে না। বাচ্চু ভাই আমাকে বললেন যে, আগুন, তোর মতো শিল্পী যদি সরে যায় তাহলে এরকম তো আরো 10টা নর্দমার কীট এসে ডুববে, তখন কি করবি? তুই একটা কাজ কর, তুই আমাকে 2টা গান লিখে দে, আমি সুর করি। আমি বললাম কার জন্য লিখে দিব? আমি খুব মানে অ্যাডামের তখন যে আমি গাবই না, করবই না। তখন বললাম কার জন্য? বলে তোর দরকার কি কার জন্য? তুই আমাকে 2টা গান চেয়েছিস, গান দিবি, তারপরে দেখা যাক কি হয়। তো এই গান লেখা হলো পতেঙ্গা গিয়ে, 2টো গান, একটা তো আমার স্বপ্নগুলো, আর একটা ও আকাশ বলো আমার চোখে, ও আকাশ বলো আমার প্রিয়ার চোখে এত নীল কোথা থেকে এলো। ঠিকই আছে, সব সমুদ্রের সামনে বসে এই তো আসবে। তারপরে সাথে যে পাহাড়গুলো, পাহাড় তো নাই পতেঙ্গায়,
তখন বাকিটা স্বপ্ন দিয়ে লেখা। তো এই 2 গান লিখে বাচ্চু ভাইয়ের কাছে গিয়ে দিলাম, যে বাচ্চু ভাই এই যে 2টা গান চাইছিলেন, দিলাম, বলে যে তোর স্টুডিওতে একটা শিফট নেওয়ার ব্যবস্থা কর। আমি বললাম স্টুডিওতে, আমার স্টুডিওতে শিফট নিব কেন? বলে গানটা রেকর্ড করব। আমি বললাম কার জন্য রেকর্ড করবেন? উনি আবার, তোর দরকার কি কার জন্য রেকর্ড করব? তোকে রেকর্ড করতে বলেছি, শিফট চেয়েছি, শিফট দিবি। শিফট না হলো, গান রেকর্ড হলো। এই কথাটা আমি সবসময় বলি যে সেদিন অনেক বৃষ্টি, কি সুন্দর বৃষ্টি ছিল। তো বাচ্চু ভাই গান রেকর্ড শেষ, আমরা তো আছি ওখানে, রেখে আমি কোথায় যেন গেছি, সে ফোন করেছে আমাকে যে আগুন তোর গান রেকর্ড হয়ে গেছে, একটু শুনে দেখিস, ইচ্ছা হলে গাস। আচ্ছা, তো উনি চলে গেছে। তা আমি গেলাম, বাচ্চু ভাইয়ের কম্পোজিশন, সেটা তো আকাশ ছোঁয়া কম্পোজিশন হবেই, গান লাগাটাও স্বাভাবিক। গান শুনে একটু মনের মধ্যে ইচ্ছা জাগলো যে গাই, গেলাম। অ্যালবাম রিলিজ হলো, সুপার ফ্লপ। আমি তো গেছি বাচ্চু ভাইয়ের কাছে, গিয়ে বলছে মিয়া আপনারা, আমি কইছি না যে এগুলি হইব না, দেখছেন অবস্থাটা কি, একটা সালা কপি বিক্রি হচ্ছে না কোথাও। 21 টেলিভিশনের একজন মিউজিক আর্ট ডিরেক্টর রোম রহিম, খুব বিউটিফুল একটা মানুষ, উনি আমাকে একদিন ফোন করে বললেন যে আগুন তোমার এই গানটা আমরা ভিডিও করতে চাই, গানটা পছন্দ হয়েছে আমাদের। বললাম করেন। তো সেই গান ভিডিও হলো, এবং যেহেতু এটা টেরিস্টেরিয়াল, মানে দিনে 3-4 বার করে গানটা প্রচার হচ্ছে, রাইট, সর্বনাশটা হয়ে গেল তখন। মানে ইট ওয়াজ আ ব্লাস্ট, এবং যে ব্লাস্টটা নর্মাল ব্লাস্ট না। এরপরে গিয়ে টেলিকম কোম্পানিগুলি যখন এই গানটা নিয়ে কন্টেন্ট আকারে নিয়ে তারা ব্যবসা করলো, এই গানটা বছরের পর বছর নাম্বার 1-এ ছিল। এটা তখন বাচ্চু ভাই আমাকে আবার একদিন, এবার কি হলো বল? কি রে, কি বলছিলাম তোরে আমি তখন, বস আপনি তো বস, আমরা তো আর ফিউচার দেখতে পাই না, আপনি তো ফিউচার দেখছেন। এইটা হচ্ছে এই গানটার। বাহ, চমৎকার। তবে আপনি ফিউচার দেখতে না পেলেও আপনার ফিউচার দেখেছেন এমন একজন মানুষ আজ আমাদের সাথে আছেন, যাকে আমরা একটু আমন্ত্রণ জানাতে চাই। তার সাথে সম্পর্কটা আপনি পরে আমাদের রিভিল করবেন, আমরা তাকে আগে নিমন্ত্রণ জানিয়ে নিই। আমাদের সাথে এসে যুক্ত হচ্ছেন আমাদের পরবর্তী অতিথি, সঙ্গীত শিল্পী রুমানা ইসলাম। আপু, আচ্ছা, কি অবস্থা বাবা? তোমরা তো দেখতে দারুণ লাগছে। তোমাকেও লাগছে। থ্যাংক ইউ। কি অবস্থা? আচ্ছা, বসো। আমার আরেকজন প্রিয় মানুষ, ভুল বলেছি বলো? রুমানা ইসলামের সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে তার ব্যবহার। আপনারা যারা জানেন না, পরিচয়টা আমি বলে দিই। হ্যাঁ, রুমানা ইসলাম আমাদের আগুন ভাইয়ের বড় বোন। কতদিনের বড়? 6 বছর? এই তো এরকমই, হ্যাঁ, 5-6 বছর, 7 বছর। এই যে 7 বছর ছোট ভাই, যাকে কোলে টোলে করে বড় করা হলো, কতখানি জ্বালিয়েছে একটু শুনি আগে। সবার ছোট তো, আমাদের সব ভাই বোনদের সবচেয়ে ছোট ভাইও তো, ওর প্রতি কিন্তু সবার একটা অন্যরকম সফট কর্নার, দুর্বলতা আছে। তো যত দুষ্টুই হোক না কেন, ওর দুষ্টুমি, এটা ওর সাথে আবার আমার অন্যরকম একটা সম্পর্ক। আমাদের ভাই বোনদের মধ্যে, আমাদের বড় ভাই বোন কিংবা আমার আরেকটা ভাই আছে ইমান, ওরা হচ্ছে খুব শান্ত স্বভাবের, ও হচ্ছে তার অপোজিট, সবারটা নিয়ে জমেছে। এবং আমিও ওর কাছাকাছি যেতাম ছোটবেলায়। আমরা দুজনই দুষ্টু, ওর মতো পাগলামিটা আরেকটু কম, ওর পাগলামিটা আরেকটু বেশি। ওর মধ্যে আরেকটা যে খুব স্ট্রেট ফরওয়ার্ড, যেটা আব্বার ছিল, একদম সত্যি কথা, কিংবা পয়েন্ট মুখের মধ্যে বলা, সেটা আমি আবার একটু কম। এখন বুঝে শুনে একটু করি, মানে বয়সের সাথে সাথে আরেকটু নিজেকে সামলাই। কারণ ও কিন্তু আই থিঙ্ক হিজ বর্ন স্টার। হ্যাঁ, ওর ভিতরে এই প্রতিভাটা ছিল আগুনের মতোই, এবং আগুন জ্বলছে। এবং আমার শেষ পর্যন্ত এটাই প্রত্যাশা থাকবে, আগুন যেন জ্বলেই যায়, সেটা যেন একদম শিখা অনির্বাণের মতো জ্বলতে থাকে সব সময়, আগুনের তীব্রতা যেন না কমে। এটা কখনোই কমবে না। ওনাকে মানুষ যেভাবে ভালোবাসে, এই ভালোবাসাই রসদ যোগাবে আগুনে অনেককে পুড়িয়ে দেওয়ার জন্য। একটু ছোটবেলার গল্পগুলো শুনি, কি করতো? অস্থির ছিল, বসতো না, কিংবা এগুলোই। সেদিন আমার বড় বোনের কাছে একটা SMS এসছে
সেই বড় বোন আমার গাইনোকোলজিস্ট মিথুন, ডক্টর রাহিলা খান আমরা ডাকি মিথুন, সেই থুটা বাদ দিয়ে হয়েছে মিন, আর আপার আ বাদ দিয়ে হয়েছে মিনপা। হ্যাঁ, আচ্ছা। তো এখন মিনপার কাছে একটা SMS এসছে যে আগুন কেমন আছে এখন। ছোটবেলায় ও আমাকে ঢিল মেরে পালিয়েছিল, এখনো কি ওরকম আছে? ওই যে মনে আছে ইয়েতে তোমার কলোনিতে বন্ধুকে চড়ুই পাখি মারতে, সেটা করতো, মানে কি না করতো আল্লাহ। ভালো, বাড়িতে বিচার নিশ্চয়ই আসতো না, এটা রাস্তায় শেষ করে না, ফেলতো। বাড়ির বিচারটা না, আমরা বিচার কখনোই আব্বা আম্মাকে দিতাম না, না। মানে বাড়ি পর্যন্ত কারণ- বিচারটা এসে কেউ দিত না আর কি, ওই সাহসটা আমরাও কেউ করতো দিতাম না, কারণ বাবার সেই বিচার দিলে তো তাহলে আমরা বরং মানে লুকানোর Protect চেষ্টা করতো, করতাম, protect প্রোটেক্ট করতো, করতাম। হ্যাঁ। হ্যাঁ, স্যার খুব ব্যস্ততা স্যারের ছিল এবং পরিবারকে সময় দেওয়ার জন্য আলাদা করে সময় বের করা, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে হি ওয়াজ হিমসেলফ আ লিভিং লিজেন্ড অ্যান্ড স্টার। নিঃসন্দেহে। এই যে স্টারডামটা, এটা কি উনি পরিবার পর্যন্ত এসে পৌঁছতে দিয়েছেন, সন্তানদের পর্যন্ত পৌঁছতে দিয়েছেন? কেমন ছিল একটু শুনি, সেই স্টারডামটা কেমন ছিল? স্টারডামটা তো আমরা শুধু দেখেছি, শুনেছি, কিন্তু বাসায় কিন্তু বাবা সাধারণ একটা ভীষণ আদর্শবান একটা পিতা, একদম আব্বাই, ঠিকই বলেছেন। সেখানে কিন্তু সেই রূপালী জগতের ইনস্টেন্সগুলো আনতেন না বাবা ঘরে। এই সন্ধ্যার পরে আমরা যখন আরও ছোট, সন্ধ্যার পর টেলিভিশন চলবে না, পড়তে বসতে হবে। আব্বা আমাদেরকে পড়াশোনাও করিয়েছেন, ছবি আঁকা শিখিয়েছেন, এমনও ছিল, অঙ্ক করিয়েছেন, মার খেয়েছি বাবার কাছে ভুল হলে, সেরকম আর কি। তো আব্বাই ছিলেন, আব্বা ছিলেন। কিন্তু স্টারডামটা কখন দেখেছি, যখন আমরা যেটা আগুন হয়তো বলবে, আমরা যখন গাড়ি করে বেরিয়েছি, ওরে বাপরে, খানাটা। হ্যাঁ ছোটবেলা, তখন আমরা বেশ ছোট, মানে ভিড় জমে যেত আব্বাকে দেখার জন্য। হক মাওলা, সাত ভাই চম্পা। সাত ভাই চম্পা। এই আড্ডার পরে একটা গান আমাদের এবার শুনতেই হবে, একটা গানে চলে যাচ্ছি। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম চলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানেই তোমাকে পাই, খুঁজে পাই। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানেই তোমাকে পাই, খুঁজে পাই। পাশাপাশি থাকো, বুকে ধরে রাখো, পাশাপাশি থাকো, বুকে ধরে রাখো। যার বিনিময়ে আমি তোমাকে পেলে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম।
ভালোবেসে মরবো হৃদয়ের দাম দিয়ে হৃদয় নিলেন তার নাম ভালোবাসা তার নাম প্রেম পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম যদি পড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম তার নাম ভালোবাসা তার নাম প্রেম তার নাম ভালোবাসা তার নাম প্রেম। এরকম চমৎকার একটা গানের রেশ থাকুক, একটা বিরতি আমরা নিয়ে নেই। মেরিল সিরাম সোববান নিবেদিত যমুনা নিমন্ত্রণের এই পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি এক্ষুনি, স্টে টিউন। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। দেখছেন মেরিল সিরাম সোববার নিবেদিত যমুনা নিমন্ত্রণের এই বিশেষ আয়োজন। আমাদের সাথে আজ আছেন খান আসিফুর রহমান আগুন, যার সাথে গল্প চলছিল। আর একবার আড্ডায় ফিরতে চাই। বাবা মার কোন দিকটা আপনাদেরকে সবচেয়ে বেশি প্রভাবিত করে? আগুন ভাইটা তো শুনলাম স্ট্রেইট ফরওয়ার্ড, অন ব্ল্যাঙ্ক বলে ফেলে, আর কি? না, আব্বার যেটা ছিল, আব্বার 3টা আদর্শ ছিল। একটি হচ্ছে আব্বা সবসময় বলতেন যে সৎ পথে চলতে হবে, এটা আমাদেরকে শিখিয়েছে যে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। আরেকটা ছিল সত্যের পথে, সবার শেষে সত্যের জয় হবেই। আরেকটা ছিল প্রতিবাদী, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এই 3টা জিনিস বাবা একদম, এবং এটা আমরা আসলে অক্ষরে অক্ষরে পালন করে আসছি। একদম, এই একদম। 3টা জিনিস বাবার ছিল, এটা একদম। এবার মারটা শুনি আগুন ভাইয়ের কাছ থেকে। আমার আম্মার সাথে আমার একটু দূরত্বই ছিল আসলে। কারণ হয়েছে, আমি আম্মার মতন জীবনযাপনটা পছন্দ করতাম না। স্বাভাবিকভাবে আব্বাকে এই উত্তেজিত অবস্থায় বিভিন্ন জায়গায় দেখেছি। আব্বা কিছু করলে তার কোনো অসুবিধা নাই, আব্বা ঠিক আছে। তো আমি প্রথমে যেটা বলেছিলাম যে এই ধরনের বাবাদের কিন্তু বাচ্চারা একদম হুবহু কপি করে, ডিটো কপি করে, যেটা কিন্তু খুব ভয়ঙ্কর। তো দ্যাটস অল। বাহ। আপু, কিছু যদি বলার থাকে, ভাইও ব্যস্ত, তুমিও ব্যস্ত, দেখা সাক্ষাৎ কম হয়, এই যে আমরা সুযোগ করে দিলাম, ইফ দেয়ার ইজ এনিথিং দেখা সাক্ষাৎ কম হলেও ওর সাথে যে কানেকশন সেটা অন্যরকম। ছোট্ট একটা মজার ঘটনা বলি, এটা আগে আরো বেশি প্রবল ছিল, একটু কমেছে এখন। আগুনের জন্মদিন হচ্ছে 9 ফেব্রুয়ারি, 12টা 1 মিনিটে ওকে আমার হ্যাপি বার্থডে প্রথম ফোন উইশ করতে হবে, এবং প্রথম ফোনটা আমার হতে হবে। হ্যাঁ, সেটা সে বসে থাকতো। কোনো একটা বার্থডে সময় আমি কোনো একটা অন্য কোনো দাওয়াতে ছিলাম কিংবা ব্যস্ত ছিলাম, 1 মিনিট পার হয়ে গেছে, 2 মিনিট, 3 মিনিট, 4-5 মিনিট পার হয়ে গেছে, তখন আর তার সহ্য হয়নি। তান্নাকে দিয়ে ফোন করিয়েছে ওর বউ, যে আপনি কি করছেন, কোথায় আছেন আপনি, এখনো ফোন করছেন না আগুনকে? আমার তো তখন হাই এটা আমি কি করেছি। তো বলেছে যে আর যেন এরকম কোনোদিন না হয়। তারপর থেকে আর ওই ভয় আর কোনোদিন হয় নাই, আর হয়নি। একটু মূল্যায়ন শুনতে চাই ভাইয়ার অ্যাজ এ সিঙ্গার। ওর কাছে আমার যেটা ওর স্পেশাল মনে হয় সেটা হচ্ছে ওর গলার আওয়াজ। তো ওর জায়গাটা আমি আরো অনেক উপরে দেখতে চেয়েছিলাম। যাব আরো উপরে যাব। আছে, থাকবে ওর জায়গাও করে নিয়েছে, কিন্তু আমি বোন হিসাবে হয় না, আমাদের তো চাওয়ার শেষ নাই, ওর জন্য শুভকামনার শেষ নেই। আমি চাই যে এই যে পদকের কথা হচ্ছিল, হ্যাঁ ঠিক আছে, পদকের দরকার নেই। আব্বা তো সবসময় বলতো যে জীবদ্দশায় যদি পদক না পাই, তোরা পদক নিতে যাবি না, আমার মৃত্যুর পর আমার কোনো পদক নিতে তোরা যাবি না, এটা বলে গেছে। তো একজন মানুষ বেঁচে থাকতে তার কর্মের যদি, সৃষ্ট কর্মের যদি সম্মাননা না পায়, তাহলে তো আর কি হলো। কিন্তু পেয়েছে, ওই যে আই এম সো প্রাউড অফ হিম ফর দ্যাট। One thing he never did, he never compromised. নেভার। And sir, Khan Ataur Rahman never compromised. আপু থ্যাংক ইউ। একটু পরে এটা আর সামলাতে পারবো না আমি, দুজন মিলে কান্নাকাটি শুরু করবে, এলোমেলো হয়ে যাবে আমাদের পুরো মুহূর্ত। থ্যাংক ইউ সো মাচ। আমি খুবই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যমুনা নিমন্ত্রণে আজকে ওকে আমন্ত্রণ জানানো হয়েছে। থ্যাংক ইউ সবাইকে। সানেপুকে খুবই থ্যাংক ইউ, তুমি আসলা। থ্যাংক ইউ সানেপু, থ্যাংক ইউ। দেখা হচ্ছে, বাই। তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস, কৃতজ্ঞতা।
থাকে না জীবনে ভাই, আমরা যখন আগাই কিছু মিলে কিছু মেলে না। কিছু গল্পের ইতি হয়, কিছু গল্পের হয় না। কিছু গান সুর করতে যে একটা সময় পরে আমরা আর সুর করি না, মনে হয় আরও কোনো দিন করবো। আবার একটা গান সুর করার অনেক দিন পরে মনে হয় এটা একটু অন্যভাবেই করলে ভালো হতো। এই যে জীবনের খতিয়ানের হিসেব মিলে যাওয়াটা, মিলেছে? না, জীবনের হিসাব মিলেছে, কিন্তু মানসিকতার হিসাবটা মেলেনি এখনো। আমাদের জাতির মনস্তত্ত্ব ধ্বংসের দিকে চলে গেছে। ওকে, এটা নো ডাউট অফ ইট। সেখানে এখন গভর্নমেন্টের থেকে যদি এই জিনিস না করা হয়, যে প্রাথমিক শিক্ষার উপরে প্রচণ্ড রকমের জোর যদি না দেওয়া হয়, এই জাতির ভবিষ্যৎ অন্ধকার। এই জাতিকে সামলানো যাবে না। এই জাতি মূর্খে পরিণত হবে। অলরেডি তাই আছে, তাই হয়েছে এই জাতিটার। ওই 2005-06 পরের থেকে এখন পর্যন্ত নিয়ে একটা দুইটা গান বাদে একটা গান খুঁজে পাওয়া যাবে না যে এই গান টিকে আছে। এসছে চলে গেছে, এসছে চলে গেছে, এসছে চলে গেছে, এই জাস্ট ফর দিস ডেভিলস বক্স। আপনার দর্শকরা আপনাকে শুনছে, যদি তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। ঈদ চলছে, আমরা তো দেখছি দর্শক আপনাকে দেখছে, যদি কিছু বলার থাকে। সুপ্রিয় দর্শক যারা আমাকে দেখছেন, এতক্ষণ ধরে সহ্য করলেন, তাদের সবাইকে ধন্যবাদ। গান নিয়েই তো আছি, অভিনয় মাঝে মাঝে আছি। আপনাদের ভালোবাসা এবং দোয়া যদি সবসময় আমার সাথে থাকে, তাহলে এই দুটো মাধ্যমে কাজ করতে আমার জন্য খুব সুবিধা হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু বিদায় নিয়ে নিই, তারপর একটা গান শুনবো। গান শুনতে শুনতে বাড়ি যাবো। ওকে। এতক্ষণ বাড়ি বসে যারা দেখলেন এবং শুনলেন, মেরিল সিরাম সোববার নিবেদিত যমুনার নিমন্ত্রণের আজকের এই পর্বে যে মানুষটিকে আপনাদের সামনে উপস্থাপন করলাম, তাকে জানতে গিয়ে আমি জীবনে অনেক কিছু শিখেছি। এবং এই একটি আয়োজন আমি ব্যক্তি মানুষটার অর্জনের খাতায় আমাকে এত বেশি সমৃদ্ধ করেছে। যারা আমাদের লিভিং লিজেন্ডস, তাদের যেমন জানার সুযোগ পেয়েছি, যারা তার পরবর্তী প্রজন্ম আমাদের ইন্ডাস্ট্রিকে শেপ দিচ্ছে, তাদেরকে জানবার একটা সুযোগ তৈরি হয়েছে। আপনাদেরকে জানাতে যে আমি নিজে জেনেছি, এবং যত বেশি জেনেছি, আমার বলে যাওয়া একটি কথা আমাকে কেউ একজন বলেছিল, আরও একবার মনে পড়ে গেছে, যে বৃক্ষের যে শাখায় ফল বেশি হয় তাকে নুয়ে থাকতে হয়, নতুবা ঝড়ের দমকা বাতাসে তা ভেঙে পড়তে পারে। কি বললাম, আপনারা নিজ গুণে কথাটি উপলব্ধি করে নেবেন, কারণ একজন খান আতাউর রহমান এবং তার পরবর্তী প্রজন্মের জানান দিতে হবে না, পদক লাগবে না। নিজ গুণে তারা গুণান্বিত, নিজ গুণে তারা অবনত, এবং এই যে উদ্ধত আচরণ তাদের কাছ থেকে কখনোই কেউ প্রত্যাশা করেনি এবং হয়তোবা দেখবেও না। তবে সম্মানের প্রসঙ্গে কোনো আপোষ হবে না, তাই তো? একবারে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি এবং ঈদ মোবারক। জুলহা জুবায়ের ফাইনালি সাইনিং আউট ফ্রম দিস সিজন অফ যমুনার নিমন্ত্রণে। একটা গান শুনবো আমরা তাহলে।
সত্যি মিহি